পিঠে তো আমরা অনেকেই খেয়েছি এবং আমরা খুব ভালোবাসি, কিন্তু কখনো কি শুনেছেন যে এই পিঠের জন্য আত্মা একটা মানুষের মধ্যে প্রবেশ করে? একটা আত্মা কি করে পিঠের মাধ্যমে একটা মানুষের মধ্যে প্রবেশ করলো আর তারপর যা যা হলো বন্ধুরা, সেটা শুনলে আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি গুমা বলে একটি জায়গা আছে, উত্তর 24 পরগনা জেলায় এই গুমা অঞ্চলটি অবস্থিত। সেখানেই আসলে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। মাত্র 1 বছর আগের ঘটনা। 1 বছর কেন বলছি, কারণ এই যে পৌষ মাস গেল, পৌষ মাস যাওয়ার শেষ দিন কিন্তু প্রত্যেক বাড়িতেই পিঠে হয়, এবং শুধুমাত্র পৌষ মাস যাওয়ার শেষ দিন নয়, পৌষ মাস থেকেই শুরু হয়ে যায় পিঠে পার্বণের উৎসব, এবং মাঘ মাসেও অনেকে পিঠে খায়। তো এই ঘটনা হচ্ছে পৌষ মাস চলে গেছে, মাঘ মাসের প্রথম সেই সময়কার। একটি মেয়ে যার বয়স 25 বছর, তার বিয়ে ঠিক হয়েছিল আগের বছর মাঘ মাসে। বিয়ে ঠিক হয়েছিল অঘ্রাণ মাসে, হাতে 1 মাস সময় ছিল। তারপরে তো বুঝতেই পারছেন যে অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীরা তারপরে আইবুড়ো ভাত খাওয়ায়। তো সেইভাবে কিন্তু পৌষ মাসে অনেক বান্ধবীরাই আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছিল, আর অঘ্রাণ মাস থাকতে থাকতেই তার মামাবাড়ি থেকে আইবুড়ো ভাতটা খাইয়ে দিয়েছিল। কারণ অঘ্রাণ মাসে বেশি দিন বাকিও ছিল না, আর মামাবাড়ি থেকে প্রথম খাওয়ানো শুরু করতে হয়, তাই আর কি সেখানে খেয়েছিল। কিন্তু এই যে মাঘ মাসে যে দিনটার কথা আমি বলছি, সেই সময় খাইয়েছিল তার পিসি। সে পৌষ মাসে খাওয়াতেই পারত, কিন্তু পৌষ মাসটা সে শুভ বলে মনে করেনি এসবের ক্ষেত্রে, তার ব্যক্তিগত মতামত। তো সেই হিসাবে সে ওয়েট করেছিল কবে মাঘ মাস আসবে আর কবে তার ভাইজিকে সে আইবুড়ো ভাত খাওয়াবে। তো তাদের বাড়ি থেকে কিন্তু মানে একই জায়গায়, গুমাতেই বাড়ি, কিন্তু যাতায়াতে মোটামুটি ওই 30-35 মিনিট মতো সময় লাগে। না, বাইকে স্কুটিতে অত সময় লাগে না, কিন্তু মোটামুটি যদি অন্য যানবাহনে যায় তো এরকমই সময় লাগবে এতটা দূরত্বে। তো সেই দিন সকাল সকাল সেই বাড়িতে সেই মেয়েটি তার আত্মীয় পরিজন নিয়ে চলে গিয়েছিল। মেয়েটির বাড়িতে শুধুমাত্র আছে তার দাদা, মা, বাবা। তো দাদার সাথে সে চলে গিয়েছিল, মা বাবা পরে আসবে, কারণ তার বাবা অন্য একটা কাজ করে, তার সাথেই আর কি লেটে যাবে, তারপর একসাথে খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগে আগে ফিরে আসবে। সেই বাড়িতে খাওয়া দাওয়া করেছে। এবার যেহেতু পিঠের সময়, অন্য সময় হলে হয়তো পিঠে নাও করতে পারতো, কিন্তু সেই সময় তারা অন্যান্য রান্নাবান্নার সাথে পিঠেও করেছিল, অনেক রকমের পিঠে করেছিল, কুলি পিঠে আরও অন্যান্য পিঠে আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো হয় না যে আমি সকাল সকাল সেখান থেকে বেরিয়ে আসব, কিন্তু সব সময় সেটা পসিবল হয় না, যেহেতু মেয়েটির বাবা মা যেতে সেখানে অনেক লেট করেছে। এবার যেহেতু পিসি বাড়ি, তো মেয়েটি সেখানে একা যায়নি, তার পুরো পরিবারের সেখানে নিমন্ত্রণ ছিল। তো ওদের যেতে লেট হয়েছে বলে মেয়েটার পিসি বাড়ি থেকে বেরোতে বেরোতে লেট হয়ে গিয়েছিল, সন্ধ্যা পেরিয়ে গিয়েছিল। তখন ওই 6:30 বাজে, এমনি শীতকাল, সে সময় তো অন্ধকার হয়েই যাবে। কিন্তু সেই সময় করে ফেলেছিল ওরা মস্ত বড় একটি ভুল। অনেক পিঠে, অনেক কিছু করেছিল, বারটা কিন্তু ভালো ছিল, সেদিন ছিল বৃহস্পতিবার, বারের কোনো সমস্যা নেই। অনেকেই মনে করে শনি মঙ্গলবারের সমস্যাটা ঘটে, কিন্তু এই পিঠে পুলির ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু হয়, সেটা বার দেখে না। তো সেই দিন পিসি বাড়ি থেকে সমস্ত কিছু দিয়েছিল, পিঠে এবং যা করেছিল, বলেছিল যে মেয়েটির যে বাবা যে সাইকেল নিয়ে এসেছে সে নিয়ে যাবে। কিন্তু মেয়েটির বাবা সেই দিন, যেহেতু মেয়েটির সামনে বিয়ে, তো এখন অনেক দরকার ব্যাপার রয়েছে, চারিদিকে যেতে হবে, বুক করতে হবে অনেক কিছু, তো সেইভাবে অন্য জায়গায় যাবে বলে সে বাড়িতে এখন যাবে না। তো এই সব পিঠে বা অন্য কিছু মাংস সে তো আর অন্য বাড়িতে নিয়ে যেতে পারছে না। তো সেই সময় ওরা ডিসাইড করে যে স্কুটি নিয়ে যেহেতু গিয়েছিল মেয়েটির দাদা মেয়েটিকে নিয়ে, তো স্কুটির ডিকি রয়েছে, যেহেতু ওটা অনেক বড় জুপিটার স্কুটি এবং তার স্পেসটা অনেকটা বেশি রয়েছে, তো সেই কারণে সেই স্কুটির ভিতরে সমস্ত জিনিস রাখা হয়। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা বলতে সেই বাড়ি থেকে, মানে পিসির বাড়ি থেকে বলা হয় যে না, কোনো মতেই ওর সাথে এইসব জিনিস পাঠানো যাবে না। কিন্তু ওর দাদা আধুনিক মানুষ, সে বলে বসে কোনো সমস্যা নেই, তো কী হয়েছে, ও তো আর হাতে করে নিচ্ছে না, থাকবে তো নিচে, তাহলে সমস্যা কি। কিন্তু অনেক গাইগুই করার পরেও মেয়েটিও শোনে না, মেয়েটির দাদাও শোনে না, কারোর কথাই শোনে না। তো সেইভাবে সে স্কুটিতে দাদা গাড়ি চালায়,
মেয়েটি মাঝখানে বসে এবং তার পিছনে তার মা বসে। গাড়ি চালানো শুরু করে। শত বারণ সত্ত্বেও তারা এগিয়ে চলে। কিন্তু রাস্তায় একটা জায়গায় আছে, মানে ওর পিসি বাড়ি থেকে ওদের বাড়ির মাঝখানে জায়গাটা পড়ে, সেখানে না অনেকটা জায়গা জুড়ে বাঁশবাগান রয়েছে এবং জায়গাটা কিন্তু অতটা ভালো নয়। এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকেই জানে। তো সেইখান থেকে যখন ওরা যাচ্ছে তখন কিন্তু মেয়েটির মা, তিনি তো জানেন যে এই যে এত জিনিসপত্র নিয়ে আমরা যাচ্ছি, আমাদের হাতে নেই, নিচে রয়েছে, স্কুটিতে রয়েছে, কিন্তু তবুও আমাদের সাথে তো আছে, আর আমার মেয়েটার সামনে বিয়ে, বেশি দিন বাকি নেই। তো সেই মতো সেই সময় তার মা কিন্তু মেয়েটাকে জাপটে ধরেছিল এবং ভগবানের নামও কিন্তু করছিল, এটাও ঠিক কথা। কিন্তু হঠাৎ করে সেইখানেই, মানে যেহেতু যে বললাম যে জায়গাটা কিন্তু এমন, অনেকটা জায়গা জুড়ে বাঁশবাগান রয়েছে এবং জায়গাটা সত্যি একদমই ভালো না। যখন একটুখানি গেছে, মানে বাঁশবাগানের ওখানে মাঝখানে গিয়ে স্কুটি বন্ধ হয়ে গেছে। কোনো সমস্যা নেই, স্কুটিতে পাওয়ার আছে, মানে তেলের কথা বলছি, সমস্ত কিছুই আছে। নতুন স্কুটি শখ করে কদিন আগে কিনেছে, কোনো সমস্যা নেই। তাহলে স্কুটিটা বন্ধ হয়ে গেল কেন? গাড়ি থেকে নামলো, আবার স্টার্ট দিল, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না। ওরা তো অবাক হয়ে গেল। এদিকে সেই সময় কিন্তু মেয়েটির মা প্রচণ্ড ভয় পাচ্ছিল। ভয় পাওয়াটাই স্বাভাবিক। মেয়েটিরও কিন্তু তখন একটু ভয় ভয় লাগছিল, কারণ যেহেতু শীতকালের রাত আর গুমার ওই জায়গায় কিন্তু তখন বেশি বাজে না, 7টা 10-15 মতো বাজে, তবুও লোকজন কিন্তু নেই রাস্তাঘাটে। এমনি শীতকাল, আর বুঝতেই পারছেন জায়গাটা খুবই খারাপ। তো সেই সময় মেয়েটি তো ভয় করছিল, উপরন্তু তার মায়ের বেশি ভয় করছিল। মেয়েটাকে ধরে বসে রয়েছে, ভগবানের নাম কিন্তু উচ্চারণ করে যাচ্ছে। কিন্তু সেই সময় ওই যে দুপাশে বাঁশবাগান, তো চারিদিক থেকে একটা হাওয়া, আর দেখবেন বাঁশ গাছ যদি একটু নড়ে ওঠে অনেক সময় কিন্তু একটা আওয়াজ হয়, বীভৎস আওয়াজ। সেই আওয়াজটা হচ্ছে, অল্প নয়, কারণ একটা দুটো বাঁশ ঝাড় সেখানে নয়, সারি সারি বাঁশ ঝাড় রয়েছে। আর সেই কারণে প্রত্যেকটা বাঁশের ঝাড় থেকে আওয়াজ হচ্ছে, মানে বুঝতে পারছেন যে কতটা পরিমাণে প্রবল আওয়াজ। আওয়াজটা শুনে কিন্তু সেই সময় প্রথম মেয়েটির দাদাও ভয় পেয়েছিল। ব্যাপারটা কি হচ্ছে, এটা তো সুবিধার বলে মনে হচ্ছে না, এরকম হলো কেন? এই করতে করতে কিন্তু মোটামুটি প্রায় 12-13 মিনিট চলে গেছে। স্কুটি কোনো মতে ঠিক করতে পারছে না। আর এই 12-13 মিনিট যাওয়ার পরেই ওরা দেখতে পেল পেছন থেকে দুটো বাইক আসছে এবং ওরা একসাথেই আসছে, আলাদা নয়, মোটামুটি একটা স্পিডে আছে। ওদের দেখতে পেয়ে ওরা বিপদে পড়েছে বুঝতে পেরেছে, ওরা দাঁড়িয়ে পড়েছে। বলছে কি হয়েছে? তখন বললো দাদা এই সমস্যা। বলছে স্কুটিতে সমস্যা মানে তেল সমস্ত কিছু আছে তো? বলছে হ্যাঁ দাদা সমস্ত কিছুই আছে। আচ্ছা ঠিক আছে স্টার্ট দিন। তো স্টার্ট দিল, সঙ্গে সঙ্গে তো গাড়ি চলতে শুরু করে দিল, কোনো তো সমস্যা হয়নি। যাই হোক, ওরা ওদের সঙ্গেই, ওই যে বললাম অনেকটা জায়গা জুড়ে বাঁশবাগানটা রয়েছে, তাই ওরা কিন্তু ওদের সঙ্গেই ছিল। বাঁশবাগানটা পেরিয়ে যাওয়ার পরে মেইন রোডে যখন ওরা এসেছে, মানে মোটামুটি একটা ভালো রোডে এসেছে, তখনই কিন্তু ওরা, মানে ওই যে দুটো বাইক যারা চালাচ্ছিল ওরা চলে গেছে ওদের মতো করে, আর এরা এদের মতো করে আসছে। রাস্তাও চেঞ্জ হয়ে গেছে, বাড়িতে এসেছে। কিন্তু মেয়েটির মা না এখানে একটু ভুল করে ফেলেছিল। এই যে জিনিসপত্রগুলো এনেছিল, মানে আমি খাবারের কথা বলছি, কাকিমার কিন্তু উচিত ছিল সেই জিনিসগুলোকে একটু আগুনের শেক দেওয়া। এটা কিন্তু কাকিমাও, মানে যে ঘটনাটা পাঠিয়েছে, মানে আমি দিদির কথাই বলছি, দিদি আমাকে নিজেই বলেছে যে মা খুব আফসোস করেছে যে কেন মা এই কাজটা কেন করলো না। তো কাকিমা ভুলটা করেছিল, বাড়িতে এসে কিছুই করেনি। খাবারের জিনিসপত্র ঘরের মধ্যে রেখে ওরা কিন্তু বাইরে গিয়ে, ওদের কল না বাইরের দিকে আর কি, ঘরের সাথে কিছু না, ওরা বাইরে কলে হাত পা ধুয়ে ঘরের মধ্যে ঢুকেছে। রাত্রেবেলা খাওয়া দাওয়া করবে না, কারণ ওদের এই যে খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েটারও খাওয়ার আর কোনো ইচ্ছা ছিল না। রাত্রেবেলা কিছু সত্যি বলতে খায়নি, জল টল খেয়ে মেয়েটা শুয়ে পড়েছে নিজের রুমে। আলাদা রুম আছে মেয়েটার, ওর দাদা চলে গেছে দাদার রুমে, আর ওর মা চলে গেছে, তখন তার বাবা বাড়িতে আসেনি, মা ওয়েট করছে কখন আসবে। রাত্রে কিন্তু মেয়েটা যখন ঘুমিয়েছিল না, একটু অস্বস্তি মতো লাগছিল মেয়েটার, খুব পরিমাণে অস্বস্তি লাগছিল। কিন্তু বারবার মেয়েটার মনে হচ্ছে যে কোনো জিনিস ওর সামনে রয়েছে, জিনিসটা ভয়ঙ্কর, কোনো খারাপ অবয়ব। মেয়েটাকে ছুতে পারছে না, কাছে আসার চেষ্টা করছে, মেয়েটাকে ধরার চেষ্টা করছে, মারার চেষ্টা করছে এবং মেয়েটাকে কবজা করার চেষ্টা করছে, পারছে না।
এটা মেয়েটা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে বুঝতে পারছে। এটা মেয়েটার কাছে মনে হচ্ছিল, মানে বোনের কাছে মনে হচ্ছিল যে আমি না যেন কেমন আধা স্বপ্ন দেখছি, আধা জেগে আছি। মনে হচ্ছে একটা স্বপ্ন, আবার মনে হচ্ছে এটা বাস্তব। সত্যি আমার সামনে বীভৎস কেউ রয়েছে যে আমাকে ছোঁয়ার চেষ্টা করছে, আমাকে ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না, কোনো কারণ আছে সেখানে। সারাটা রাত ধরে আমি ওইভাবেই ঘুমিয়েছি। মানে বোন বলছে আর কি, বোনের কথা, যে আমি ঠিকমতো ঘুমাতে পারছিলাম না। আমার মনে হচ্ছে সকালবেলা উঠে যে আমি ঘুমাইনি, কিন্তু আমি জানি আমি ঘুমিয়েছিলাম, একবারও আমার চোখ খোলেনি। কিন্তু তবুও আমার সকালবেলা মনে হচ্ছে মাথাটা খুব ভার ভার লাগছে, শরীরটা অসুস্থ লাগছে এবং আমার ঘুম হয়নি। আর বারবার করে রাত্রের কথা মনে পড়ছে। বোন বলল যে আমি না পিঠে খেতে খুব ভালোবাসি দিদি, ভীষণ ভালোবাসি। সকালে ঘুম থেকে উঠে কখন খাবো, মানে পিঠে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে, সেটাই ভাবছিলাম। তো সেই সময় বোন ফ্রেশ হয়ে সকালে কিন্তু কোনো কিছুই খায়নি, এটাও একটা ভুল হয়ে গিয়েছিল। ফ্রেশ হওয়ার পরেই সে পিঠে নিয়ে বসে গেছে। দেখবেন ওই ছাঁচ পিঠে যেটাকে বলে, ওটা দুধ দিয়ে ভেজানোর পর যে পিঠেটা হয় ওটাই আর কি। তো ওটা নিয়েও খেয়েছে, খাচ্ছে। কিন্তু ওর তখন মনে হচ্ছিল, বোন বলছে যে আমার না কেমন স্বাদ লাগছে না। কারণ রাত্রে, মানে আগের দিন সন্ধ্যাবেলায় সে পিঠে খেয়েছে, তখন তো ভালো লাগছিল, সেই পিঠেই সে এখন খাচ্ছে, কেন ভালো লাগছে না। ও কিন্তু জানে যে পিঠে বাসি হলে আরও খেতে সুন্দর লাগে। বাসি বাসি বলা চলে না, মানে সেই পিঠে রাত্রেবেলা ভেজানো হবে, সকালবেলা খাওয়া হবে, পিঠেটা কিন্তু খেতে খুব ভালো লাগে, ভালো লাগার কথা। কিন্তু মেয়েটার ভালো লাগছিল না। ও বলছে যে আমি পিঠে খাচ্ছি নাকি আমি কোনো মাংসের পিণ্ড খাচ্ছি, আমি বুঝতে পারছিলাম না। কেমন একটা অদ্ভুত স্বাদ, অন্যরকম, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো সেই সময় সে বোন পিঠে একটা খেলো, 4টে নিয়ে বসেছিল পিঠে, যেহেতু খেতে ভালোবাসে, কিন্তু একটা খাওয়ার পরে সে আর পিঠে খেতে পারেনি, পিঠেটা রেখে দিয়েছে। তার মা সেটা দেখে বলছে ভালো হয়েছে, খেতে এখন ইচ্ছা করছে না তো, সকালবেলা খাওয়া দাওয়ার পরে ওটা যদি খেতিস তাহলে খেতে ভালো লাগতো। তখন না মেয়েটা বলল যে মা আমার না কেমন একটা ভালো লাগছে না পিঠেটা খেয়ে, আমি তো আগের দিন সন্ধ্যাবেলা খেয়েছি পিসি বাড়ি থেকে বেরোনোর আগে, তখন তো ভালোই লাগছিল, কিন্তু এখন যেন কেমন একটা লাগছে, তুমি খেয়ে দেখো। মেয়েটার মা বলছে না আমি এখন খাবো না, তোর মতো না কি আমি সকালবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে খাবো। সকালবেলা খাওয়া দাওয়া করলো, করার পর ওর মা পিঠে খাচ্ছে। কিন্তু তখন ওর মা বলছে কই কি সুন্দর স্বাদ হয়েছে খেতে, তুই কি বলছিস? বলছে না মা আমার না ভালো লাগছে না। তো কই দেখো, দাও তো একটু দেখি। মেয়েটা আবার একটুখানি নিল চামচ দিয়ে কেটে, আবারও বলছে, মানে মেয়েটা না এবার মানে শুধুমাত্র বলেনি, মেয়েটার বমি পাচ্ছিল আসলে। বলছে মা আমি খেতে পারছি না, আমার কেমন যেন বমি পাচ্ছে, আমার একদম ভালো লাগছে না, শরীরটা অসুস্থ লাগছে। এই বলতে বলতে মেয়েটা চলে গেল একটু বাইরের দিকে, ওদের তো অনেক বড় উঠোন, সেখানে গিয়ে মেয়েটা না একদম উল্টি করে দিল। তখন ওর মা ভাবছে কি ব্যাপার, কি হলো, খারাপ লাগছে খেতে, তাহলে নিশ্চয়ই মেয়েটার শরীরটা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হওয়ারই কথা, কারণ মেয়েটা পৌষ মাস ধরে বান্ধবী বন্ধু সমস্ত জায়গায় আইবুড়ো ভাত খেয়েছে, তারপরে এই দিন খেলো, মানে আগের দিন খেয়েছে অনেক কিছু, পিঠেও খেয়েছে, খালি পেটে খেয়েছে, তো হতেই পারে, এখানে কিন্তু ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নেই। সেটাই তার মা ভেবেছে এবং বকাবকি করছে তুই কেন এরকম করেছিস, বিয়ের আর বেশি দিন বাকি নেই, তাহলে তুই উল্টোপাল্টা কেন খাওয়া দাওয়া করছিস। মেয়েটার মা তাকে গ্যাসের ওষুধ দিল, সেটা খেলো। খাওয়ার পরেও না মেয়েটার আর শরীরটা ঠিক হচ্ছে না। মেয়েটার বারবার করে মনে হচ্ছে যে পেট মুচড়ে উঠছে এবং আস্তে আস্তে ব্যথা ক্রমশ বাড়ছে। যখন মেয়েটা আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, ব্যথা সহ্য করতে পারছিল না, তখন মেয়েটা চিৎকার করছিল, তার কষ্ট হচ্ছিল, বাড়িতে জানালো এবং শেষমেশ না পেরে তাকে এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। মানে আশেপাশের নিকটবর্তী একটা নর্মাল ওষুধের দোকান, সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার ছিল সেখানে। সে ওষুধ দিল, কিন্তু তার কিছুই ঠিক হচ্ছিল না। শেষমেশ তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হয়েছে, কিন্তু মেয়েটা কোনো মতে আর সুস্থ হচ্ছে না। মেয়েটার শরীর খুবই অসুস্থ হয়ে পড়ছে। আগে তো শুধু উল্টি করছিল, এটা অসুস্থ লাগছিল, এখন কিন্তু লুজ মোশনও শুরু হয়ে গেছে। এবং ভয়ঙ্কর ব্যাপার হলো তার লুজ মোশন হচ্ছে, তো সেই সময় কিন্তু মেয়েটার রক্ত পড়ছে। বিভৎস ব্যাপারও ভাবতে পারছেন, সামনে মেয়েটার বিয়ে, এরকম ব্যাপার। তো এই যে জিনিসটা হলো, সারছে না প্রায় 2-3 দিন ধরে, সে কিন্তু হসপিটালে রয়েছে ওই 3 দিন ধরে। তখন অনেক রিপোর্ট করানো হয়, কিন্তু রিপোর্ট সমস্ত কিছুই নর্মাল, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। কতদিন আর রাখবে তাকে, ওষুধপত্র দিয়ে মেয়েটাকে বাড়িতে আনা হয়। মেয়েটার শরীর তো অসুস্থ হয়ে গেছে, তার শরীরটা অসুস্থ হয়ে গেছে, তার শরীর অর্ধেক হয়ে গেছে, হওয়ারই কথা, কারণ লুজ মোশন যার হবে তার এরকমটা হবেই হবে।
কিন্তু মেয়েটা তো সুস্থ হতে পারছে না। অনেক কিছু খাওয়ানো হচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না। এর মাঝখানে সেদিন শনিবার, মেয়েটা রাত্রিবেলা শুয়ে রয়েছে, কথাই বলতে পারছে না, কারণ খাওয়া দাওয়া তো ঠিক মতো করতে পারছে না, তাই সে কিন্তু কথাও বলতে পারছে না, খুব দুর্বল শরীর। রাত্রাবেলা মেয়েটা শুয়ে রয়েছে, তখন ওই 1:30-2টো মতো বাজে। মেয়েটার পাশে না এখন তার মা ঘুমোচ্ছে। তো সেই 1টার সময় মেয়েটা উঠে পড়েছে। যে মেয়ে এই কয়দিন বিছানা থেকে উঠতে পারছে না, সেই মেয়ে উঠে পড়েছে এবং চুলগুলো খুলে ফেলেছে, কারণ তার মা তার মাথায় বিরুনি করে রেখেছিল। সেই মেয়েটি উঠে বিরুনির গাড়াটা খুলেছে, বিরুনিগুলো খুলেছে, চুলটাকে পুরো এলোমেলো করে ফেলেছে, আর তারপর মাথা ঝাঁকানো শুরু করে দিয়েছে অদ্ভুতভাবে। মেয়েটি বলছে, এগুলো আমি জানি না, এগুলো আমি কি করেছি আমি জানি না, তার আগে পর্যন্ত জানি, কিন্তু তারপর যে আমাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তারপর থেকে মেয়েটি কিছুই জানে না, কিছুই না। তো তারপর যখন মেয়েটি ওরকম চুল নিয়ে করছে এবং বীভৎস আওয়াজ করছে, একেবারে গোঙানির মতো আওয়াজ, মেয়েটার মার ঘুম ভেঙে গেছে। ঘরে একটা ছোট্ট লাইট জ্বালানো থাকে সব সময়, যেহেতু লাইটটা তো অল্প, মানে মৃদু জ্বলে আর কি, তো সেই আলোটা না অন্যরকম। যখন মেয়েটার মা চোখটা মেলেছে আর মেয়েটাকে দেখছে ওরকম করছে, মেয়েটার মা না ভয় পেয়ে গেছে, আঁতকে উঠেছে এবং চিৎকার করে উঠেছে। লাইটটা জ্বালিয়েছে, হাতের কাছে বেড সুইচ ছিল, মেয়েটা তখন ওরকম করে যাচ্ছে। আর ওই যে লাইটটা দেখছে মেয়েটা, সেই লাইট দেখে আরও চেঁচাচ্ছে, মানে বলতে চাইছে, সে কিন্তু কথা বলছে না, কিন্তু ও বোঝাতে চাইছে লাইটটা অফ করো, নাহলে তার ভীষণ কষ্ট হচ্ছে, এবং সে পাগলের মতো করছে। সেটা দেখে মেয়েটির মা লাইটটা তো অফ করেনি, উপরন্তু চিৎকার শুনে বাড়ির সবাই চলে এসেছে, তাদের বলছে যে কি হলো মেয়েটাকে ধরো। মেয়েটা এখন নিজেকে মারছে এবং নিজেকে আহত করার চেষ্টা করছে। সবাই ধরে রাখছে কিন্তু তারা পারছে না। সবাই বলতে মেয়েটির বাবা এবং মেয়েটির দাদা, আর কেউ ছিল না। তারা পুরুষ মানুষ, তাদের শরীরের শক্তি অবশ্যই মেয়েদের তুলনায় বেশি থাকবে, এটা জানা কথা। তারা পারছে না ওই সামান্য একটা মেয়ের সাথে যার শরীর অসুস্থতার কারণে অর্ধেক হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? কি বিভৎস পরিস্থিতি তখন সৃষ্টি হয়েছিল। এদিকে এই কদিনের মধ্যে মেয়েটির যে হাজবেন্ড, মানে উর্বি হাজবেন্ড, সে কিন্তু 1-2বার দেখা করে গেছে। সে চাকরি করে একটা, সবসময় আসতে পারছে না, কিন্তু ফোনে কথাবার্তা বলে। কিন্তু এই রিসেন্ট 2-1 দিন হয়েছে মেয়েটা ফোনেও কথা বলছে না। আর এই বিয়ের সম্বন্ধ কিন্তু লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজ। তো এখানে কিন্তু মেয়ের মা সবসময় কান্নাকাটি করছে, যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, তো সেই হিসাবে হয়তো বিয়েটা ভেঙে গেলেও যেতে পারে, কারণ বিয়ের আর মাত্র 1টা সপ্তাহ বাকি আছে। কি পরিস্থিতি ভাবুন, বিয়ের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, সমস্ত কিছু, সেই সময় এই ঘটনা ঘটে গেছে এবং মেয়েটা এখন কথাও বলছে না। কিন্তু ভাগ্যক্রমে ছেলেটি কিন্তু খুব ভালো, সব সময় খোঁজ খবর নিচ্ছে। এই যে 1-2 দিন কথা বলছে না মেয়েটা তার হবু স্বামীর সাথে, তাতে কিন্তু ছেলেটি রাগ করছে না। সে ভেবেছে হয়তো তার হবু স্ত্রীর শরীরটা খুবই অসুস্থ, যে কারণে সে কথা বলতে পারছে না। তাই রেগুলার মেয়েটির মা, মেয়েটির বাবা এবং মেয়েটির দাদার কাছে ফোন করে মেয়েটির খোঁজ খবর কিন্তু সে নিচ্ছে, সব সময় নিচ্ছে। কিন্তু যেহেতু দূরে বাড়ি, তো চাকরি করে, সব সময় আসতে পারছে না। আর ওদিকে কিন্তু ওই ছেলেটির বাড়িতে ছেলেটির বয়স্ক মা আছে, আর কিন্তু কেউ নেই, মানে আছে অনেক আত্মীয় কিন্তু দূরে দূরে। মেয়েটির মা মাঝখানে একবার দেখা করে গেছে, তিনি কিন্তু অতটা কথা বলে না, চুপচাপ থাকেন, কিন্তু তাকে দেখে মনে হয় না সে অতটা আর কি রেগে আছে বা অন্য কোনো ব্যাপার। কিন্তু তার মনের মধ্যে হয়তো একটু খটকা লাগছিল যে এরকম হয়ে গেছে মেয়েটা, বিয়েটা তার ছেলের হবে তো, কারণ সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, সমস্ত কিছুর অর্ডার দেওয়া হয়ে গেছে, তাই হয়তো চিন্তা করছিলেন। কিন্তু মেয়েটি কি করছে রাত্রেবেলায়, মেয়েটিকে ধরে রাখতে পারছে না। সেই সময় যে ছেলেটি কোনোদিনও এইসব জিনিসে বিশ্বাস করেনি, যে বলেছিল যে পিঠে সমস্ত কিছু নিয়ে আসলে কিছুই হবে না, সে তখন একটা কথা বলল যে মা, তোমার কাছে গীতা আছে না, তুমি গীতাটাকে নিয়ে আসো তো, একটু বোনের বুকে চেপে ধরো না। তখন মানে মেয়েটি বলছে আমাকে যখন ঘটনাটা পাঠায় যে বিশ্বাস করে দিদি, আমি জানি না দাদার মাথায় এরকম বুদ্ধি আসলো কি করে, কারণ আমার দাদা স্পিরিচুয়াল নয় এবং এসবে বিশ্বাসই করে না, বলতে গেলে ঠাকুর দেবতাকে বিশ্বাস করে না। সেই দাদা আমাকে এতটা ভালোবাসে, আমাকে বাঁচানোর জন্য সে ওই কথা ভাবতেও বাধ্য হয়েছে, সে ভগবানের শরণাপন্ন পর্যন্ত হয়েছে। তো সেই সময় এই দিদির মা গিয়ে গীতা নিয়ে আসে এবং মেয়েটার না বুকে চেপে ধরে। তো মেয়েটা সেই সময় যে কি চিৎকার করছিল, মেয়েটাকে দেখে মনে হচ্ছে যে এক সময় মেয়েটা বলছে মানে মানে ভালো আছি, ভাল লাগছে, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, আবার অন্য সময় মনে হচ্ছে যে ওর
প্রচণ্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ওর মধ্যে দুটো সত্তা আছে, একটা স্থূল দেহ আছে, একটা সূক্ষ্ম আত্মা আছে, কিন্তু সেটা ওর নয়, অন্য কারোর। এই ব্যাপারটা কিন্তু পুরো টানা 5 মিনিট ধরে চলে। 5 মিনিট কেটে যাওয়ার পরে কিন্তু মেয়েটা সেখানে পুরো পড়ে যায়। আর মেয়েটির মা বাবা সবাই তো ভয় পেয়ে যায় যে কোনো সমস্যা হয়নি তো, কিন্তু না, তার হাত পা সমস্ত কিছু ধরে দেখে জানা স্বাভাবিক আছে, মেয়েটি হয়তো কোনো কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে। সেই সময় মেয়েটিকে জলের ঝাপটা দেওয়া হয়, সমস্ত কিছু দেওয়া হয়, কিন্তু মেয়েটা চোখ মেলে তাকায় এবং তার চোখ দেখে তখন মনে হচ্ছে যে না, এটা তার মেয়েই। কারণ একটু আগে যখন মেয়েটা পাগল পাগল ওরকম করছিল না, তখন তাকে দেখে মনে হচ্ছিল কিন্তু সে সুস্থ নয়, সে তাদের মেয়ে নয়, অন্য কেউ। কারণ তার চোখ মুখ অন্য রকম লাগছিল, স্বাভাবিক লাগছিল না। মনে হচ্ছে এখানে কেউ আছে, তার ভিতরে কেউ আছে। সেই সময় প্রথম মেয়েটির মা, বাবা এবং তার দাদা বুঝতে পারে যে না, মেয়েটির মধ্যে কেউ প্রবেশ করেছে। এবং মেয়েটির দাদা বিশ্বাস না করলেও তখন বিশ্বাস করতে বাধ্য হচ্ছিল যে না, আত্মা ভূত বলে কিছু আছে এবং সেটা মেয়েটির মধ্যে প্রবেশ করেছে। হলেও হতে পারে, তার বোনকে বাঁচাতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। সেদিন ঘুমিয়ে পড়েছিল মেয়েটা, জ্ঞান তো ফিরেছিল, তাকিয়েছিল তো, তারপরে মেয়েটা আস্তে আস্তে আবার ঘুমিয়ে পড়েছে। তো মেয়েটার সমস্ত কিছু পালস দেখে বুঝতে পারলো যে না, মেয়েটা সুস্থ আছে। তখন মেয়েটাকে ওখানে রেখে মেয়েটার দাদা এবং বাবা তাদের অন্য ঘরে চলে যায়। সারা রাত ধরে মেয়েটা ঘুমিয়েছে, কিন্তু না, ওই কষ্ট পেয়েছে, যেরকম কষ্ট পেলে আওয়াজ করে না, সেরকম করছিল আর কি। তো মেয়েটার মা সারা রাত ঘুমায়নি, সারাটা রাত মেয়েটার মাথায় বিলি কেটে গেছে এবং মেয়েটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তারপরে সকালবেলা সে উঠেছে, উঠে আবার রান্নাবান্না করেছে। সারাটা রাত তার মা ঘুমোয়নি। তার সন্তান অসুস্থ, তার কি ঘুম আসে? পরের দিন সকালবেলা মেয়েটি ঘুম থেকে উঠলো, ওঠার পর একটু আস্তে আস্তে উঠে বসেছে। তাকে বাথরুমে নিয়ে যেতে হয়েছে, না, একা যেতে পারছে না, তার শরীরটা এতটাই অসুস্থ, তাকে নিয়ে যেতে হয়েছে। সেখান থেকে এসেছে, মেয়েটাকে আবার খাইয়ে, অল্প খেয়েছে, তাও আবার সাদা ভাত, সেটাকে গলিয়ে খাওয়াতে হয়েছে। সেটা খেয়েছে, খাওয়ার পর মেয়েটা আবার শুয়ে পড়েছে আর কি। তো সেই সময় যখন মেয়েটা শুয়েছে আবার সকালবেলায় 10টা সাড়ে 10টার দিকে, তখন মেয়েটির মা, মেয়েটির দাদা এবং তার বাবা এক জায়গায় বসলো আর আলোচনা করলো যে এইবার কি করণীয়, কি করা যায় এখন, কাউকে কি ফোন করবে, কারণ ওদের চেনা জানা কিন্তু কেউ নেই। এই কথাবার্তার মাঝখানে না ছেলেটি চলে আসে। কোন ছেলেটি বলুন তো? ওই মেয়েটি যার সঙ্গে আর কি বিয়ে ঠিক হয়েছে। ছুটির দিন ছিল, তাই সে সেদিন চলে এসেছিল। তাকে দেখে না ওরা চেপে গিয়েছিল যে বলবে কি বলবে না। কিন্তু ছেলেটি প্রথম কথাটা তোলে, জানেন? ছেলেটি বলে যে একটা কথা বলবো, আপনারা কি বিশ্বাস করবেন? বলছে হ্যাঁ বাবা বলো না, মেয়েটির বাবা বলছে আর কি। দেখুন, বলাটা ঠিক হবে কিনা জানি না, ও যেসব কাণ্ডগুলো করছে, আমি তো ভিডিও কলও করেছিলাম, আমাকে মা দেখিয়েছে, মা বলেই ডাকছে কিন্তু মেয়েটির মাকে। তো সেই সময় কিন্তু আমার অন্যরকম লাগছিল, কারণ মাকে দেখিয়েছিলাম, ছেলেটি বলছে তার মাকে দেখিয়েছে, তার মা কিন্তু দেখে মেয়েটিকে স্বাভাবিক বলে মনে করেনি। তখন সে না একটু আমতা করছে যে বলবে কি বলবে না, চুপ করে আছে। বলছে বাবা বলো তুমি কি বলতে চাইছো? মেয়েটির মা তখন বলছে। সেই সময় ওই ছেলেটি বলে যে একটা কাজ করলে হয় না, আমাদের না একজন চেনা জানা আছে, আমার নয়, আমি এসবে বিশ্বাস করি না, কিন্তু মা বলছে যে মায়ের চেনা জানা একজন আছে, একটা মন্দির, সেখানে গিয়ে দেখা যেতে পারে যে কি হয়েছে ওর। কারণ কোনো রিপোর্ট খারাপ নয়, কোনো ওষুধে কাজ করছে না, মানে বুঝতে পারছেন তো, ব্যাপারটা কিন্তু অন্যদিকে যাচ্ছে। এই যে সুযোগটা পেয়ে গেছে মেয়েটির মা, দাদা এবং বাবা, ওরাও তো ভাবছিল এইসব কিছু। তখন ওরা না এক্সাইটমেন্ট বলাটা কি ঠিক হবে? মানে বুঝতে পারছেন যে ও বলছে, তাহলে আমরা এটা ভাবছি, সঙ্গে সঙ্গে না ওরা সবাই একসঙ্গে বলে ফেলেছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো বাবা, রাত্রেবেলায় এই ব্যাপার হয়েছে। এটা কিন্তু বলতে চাইছিল না, তখন সমস্ত কিছু বলে দিল। তখন ছেলেটা শিওর হয়ে গেল যে হ্যাঁ, তার মা ঠিক ভেবেছে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে মেয়েটিকে ওরকম জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে বুঝতে পারছেন, 2 2 4 হয়ে গেল, ওদের সমস্ত ভাবনা এক হয়ে গেল। তাই তখন ছেলেটি তার মাকে ফোন করার বলে যে মা, ওর কিন্তু রাত্রে এরকম হয়েছিল, আর ওরাও বিশ্বাস করছে, মানে ও বলতে চাইছে শ্বশুরবাড়ির লোকজনও বিশ্বাস করছে যে মেয়েটির এরকম সমস্যা হয়েছে। মেয়েটির মা বলে ঠিক আছে, একটা কাজ কর, আমি তো জানি কোথায়, তুই ওই জায়গায় দাঁড়া, মেয়েটিকে সাথে করে নিয়ে আয়, আর আমাকে যাওয়ার সময় নিয়ে যাবি। কথাবার্তা ফাইনাল হয়ে গেল, মেয়েটিকে তার মা ঘরে আনতে গেছে। কিন্তু জানেন, যখন ঘরে আনতে গেছে মেয়েটি বলে দিল পুরো স্পষ্ট, আমার ঘর থেকে বেরিয়ে যাও। কোথায় নিয়ে যেতে চাইছো? আমাকে তাড়াবে? আমি একদমই যাব না, আমি যেতে চাই না। যাও, তোমরা ওই ঘরের মধ্যে বসে এই সব পরিকল্পনা করছো, আমি সমস্ত কিছু শুনতে পারছি। তোমরা আস্তে আস্তে বললে কি হবে, আমি সমস্ত কিছুই জানি, আমি কোনো মতেই যাব না। এই যে বলছে, মানে প্রথমে কিন্তু
কথাটা আস্তে আস্তে শুরু করেছে, কিন্তু এই যে আস্তে আস্তে বলতে বলতে কথাটা প্রবল হয়ে গেছে, জোরে বলছে এবং চিৎকার করে বলছে, বিভৎস রূপ ধারণ করে ফেলছে। পারছে না মেয়েটির মা মেয়েটির কাছে গিয়ে আর পারছে না। তো সেই সময় মেয়েটির মা তখন তার স্বামীকে, তার ছেলেকে এবং তার হবু জামাইকে ডেকে নিয়ে আসলো এবং তারা মেয়েটিকে ধরলো, তবুও পারছিল না, কিন্তু একসঙ্গে ধরে একটা বাইকে বসানো হলো। ওই যে ছেলেটি যে তার হবু স্বামী, সে বসলো মাঝখানে, বসলো আর কি মেয়েটার পিছনে বসলো তার দাদা, কারণ তার মায়ের পক্ষে তার মেয়েকে ধরা কোনো মতেই পসিবল নয়। জোর করে ধরেছে। আর অন্য যে স্কুটি আছে যেটা আর কি মেয়েটার দাদার, সেখানে আর কি মেয়েটার বাবা মা গেছে। আর তারপর রাস্তায় এক জায়গা থেকে মেয়েটির শাশুড়ি মাকে, হবু শাশুড়ি মাকে তোলা হয়েছিল, যেহেতু জুপিটার স্কুটি এবং সেটা অনেকটা বড় তো হয়ে গেছিল আর কি। তারপর সেখান থেকে তারা সেইখানে প্রবেশ করে। সারাটা রাস্তা তো মেয়েটা মানে ভুলভাল বকছে আর উল্টোপাল্টা বলছে যে আমি যাব না, কোনো মতেই যাব না, সামনে আমার ভালো একটা সুযোগ আছে, সেটা হয়ে গেলে আমাকে আর কেউ তাড়াতে পারবে না, সামনে এই মেয়েটার বিয়ে আছে, আমাকে কেউ তাড়াতে পারবে না, আমি এইসব বলে যাচ্ছি আর কি। তো বুঝতে পারছেন যে কি হতে চলেছে। তো যখন সেই মন্দিরের দিকে প্রবেশ করবে, মানে বাউন্ডারিটা পেরোবে, তখন মেয়েটা চিৎকার করছে, বীভৎসভাবে চিৎকার করছে এবং তার সঙ্গে কেউ পারছে না। সে চেষ্টা করছে সেখান থেকে বেরিয়ে যাওয়ার এবং ওই চলন্ত বাইক থেকে সে লাফ দেওয়ার চেষ্টা করছে। মানে বুঝতে পারছেন কি পরিস্থিতি। তো সেই সময় অনেক কষ্টে মন্দিরের মধ্যে ঢোকানো হয় এবং মেয়েটা তো চিৎকার করেই যাচ্ছে। বাইক থেকে যখন নামানো হয় তখন মেয়েটা না হাত ছটকে, তার দাদার হাত ছটকে, কারণ তখন ওই তার হবু সাহেব বাইকটা রাখছিল আর কি, আর সেই সুযোগ পেয়ে মেয়েটা হাত ছটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভাগ্যিস দৌড়ে তাকে ধরতে পেরেছিল। আর সেই সময় মন্দির থেকে, মানে যে আর কি মন্দিরে থাকে যে মহিলাটি, সে বেরিয়ে এসে বলছে, ভাগ্যিস তুমি ওকে ধরতে পেরেছো, যদি আমার বাউন্ডারি থেকে যদি বেরিয়ে যেত না তাহলে ওকে আর পেতে না, ও যে কোথায় চলে যেত তোমরা ধারণা করতে পারছো না, ওকে নিয়ে এসো, এখানে বসাও। ওকে মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং কাজ শুরু করার চেষ্টা করা হয়। প্রথমে চিৎকার করছিল, কিন্তু তখন ওই মহিলাটা কিছু একটা করেছিল, কিছু একটা বলেছিল তার মাথায় হাত দিয়ে। তো সেই সময় মেয়েটা আবার স্থির হয়ে যায়, চুপচাপ থাকে। তখন ওই যে মহিলা, মানে মন্দিরের যে মহিলা, সে প্রশ্ন করে যে তোর নাম কি? কি একটা বিভৎস নাম বলে, এবং নামটা কিন্তু হিন্দু নয়, নামটা মুসলিম নাম। সেরকমভাবে বলছে নামটা একটা অন্যরকম নাম। নাম বলার পরে সে সমস্ত ঠিকানা বলছে, যে এই ঠিকানা আমার এখানে বাড়ি নয়, এই আমি এভাবে মারা গিয়েছিলাম, সমস্ত কিছু বলছে। আর বলছে যে একে আমি পেয়েছি আর এই ব্যাপার। তখন প্রশ্ন করছে যে কীভাবে তুই ঢুকেছিস? বলছে কেন ঢুকবো না, ও তো পিঠে নিয়ে যাচ্ছিল, আর এই পিঠের মধ্যেই আমি ঢুকতে পেরেছি। ওটা এমন একটা জিনিস যে রাত বিরেতে যখনই যাও না কেন ওর টানে টানে আমরা যেতে পারি, আর ওই টানেই আমরা সেখানে প্রবেশ করেছি। আর সুযোগ পেয়ে গেছি, বুঝতে পেরে গেছি ওর সামনে বিয়ে, আর এর থেকে বড় সুযোগ আমি আর কিচ্ছু পাইনি, কারণ একবার এই অবস্থায় বিয়ে হয়ে গেলে আমাকে কেউ তাড়াতেই পারতো না। তাই এই সুযোগটা আমি একদমই হাতছাড়া করতে চাইনি, পুরো এভাবে বলে যাচ্ছে। আর এই যে কথোপকথন, এইগুলো শুনে তো প্রত্যেকটা মানুষের মানে গা শিউরে উঠছে যে কি বিভৎস পরিস্থিতি, এ কি হচ্ছে, এরকমও কি হয়? আর এই যে কথাগুলো হচ্ছে না, এইখানে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে মেয়েটার দাদার। মেয়েটার দাদা মানে ওই ছেলে মানুষ তখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, হাউ হাউ করে কাঁদছে, আর মানে বলছে আমার জন্য, সমস্ত কিছু আমার জন্য হলো, কারণ আমি বোনকে বলেছিলাম যে কিছুই হবে না, ও আমার কথা রাজি হয়ে গিয়েছিল, তোমরা কত বারণ করেছিলে। মেয়েটার পিসি তো ফোন করেছিল, সেকে তো দেখতে এসেছে, অনেক করে দেখতে এসেছে, কিন্তু এই দিন আসেনি আর কি, পিসিও বারণ করেছিল, সেটা শোনার ওরা আর প্রয়োজন মনে করেনি, এই সব বলে কান্নাকাটি শুরু করেছে। তো সেই সময় বাকিরা বলছে যে কান্নাকাটি এখন করিস না, ওকে দেখ না কি বলে, ও সুস্থ হয় কি না, কি হয় দেখ। মেয়েটার মা কিন্তু কাছে নীরবে, আওয়াজ করছে না। এইভাবে মোটামুটি প্রায় 1.5 ঘন্টা চলে গেল। অনেক কিছু বলা হলো যে চলে যা চলে যা, অনেক কিছু বলা হলো, কিন্তু মেয়েটা যাবে না বলছে। তখন ওই মহিলাটি বলল, যাবি না? আমি যা শুরু করবো তা সহ্য করতে পারবি তো? তখন সে বলল, না সহ্য করতে পারবো না, কষ্ট হবে, আমি চলে যেতে বাধ্য হব আর কি, কিন্তু এই যে যার শরীর, তার যে কষ্ট হবে, তার শরীরে যে আঘাত পড়বে, এটা কি মেনে নিতে পারবে সে? এই কথাটা শুনে না ওই যে মহিলা, তারও একটু অন্যরকম লাগছিল, যে বাবা এত অনেক বুদ্ধি, এত কিছু বোঝে কি করে। তখন মহিলাটি সেই সময় ওকে বাদ দিয়ে বাকিদের প্রশ্ন করে, বিশেষ করে ছেলেটিকে প্রশ্ন করে যে মেয়েটির হবু স্বামী, যে দেখো আমি যেগুলো করব না, এতে কিন্তু মেয়েটার শরীরে একটু দাগ হতে পারে বা একটু সমস্যা হতে পারে, তোমার কোনো প্রবলেম নেই তো? বলছে না, আমার কোনো প্রবলেম নেই, মেয়েটাকে আমি দেখে শুনে বিয়ে করছি, কিন্তু আমি এই কদিনের মধ্যে ওকে ভালোবেসে ফেলেছি, আর আমি বিয়ে ওকেই করব, কোনো সমস্যা নেই, আপনি মেয়েটাকে সুস্থ করুন। তো সেই সময় মানে ঝাঁটানাটা দিয়ে অনেক কিছু দিয়ে করে, মেয়েটার শরীরে আঘাতও লাগে, এবং এগুলো করার পরেই তার কিছুক্ষণের মধ্যেই
ওই যে ভয়ঙ্কর আত্মা সেটা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়, চলেই যায় এবং মেয়েটা সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তার কিছুক্ষণ পরে মেয়েটার জ্ঞান ফিরে আসে, কিন্তু মেয়েটার জ্ঞান ফিরে আসলে কি হবে, মনে হচ্ছে সে এখনও অজ্ঞান হয়ে রয়েছে, এত শরীর তো অসুস্থ। তখন মেয়েটাকে নিয়ে, ঠাকুরের আশীর্বাদ নিয়ে মেয়েটাকে ওই যে মহিলা যার বাড়ির মধ্যেই মন্দির, কিন্তু মন্দির আলাদা জায়গায়, তো সেখান থেকে গিয়ে তার ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। ঘরের মধ্যে নিয়ে তাকে শুইয়ে দেওয়া হয়, বলছে একটু ওয়েট করতে হবে, অন্তত 3 ঘন্টা তো ওয়েট করতেই হবে, 3-3.5 ঘন্টা মেয়েটা বিশ্রাম নিক, একটু স্থিতিশীল হোক, তারপরে মেয়েটাকে নিয়ে যেও। তোরা ওই সময় বসে অনেক কথাবার্তা বলছিল, বলছিল এই কারণে যে দেখো পিঠে জিনিসটা খুবই খারাপ, চালের জিনিস তো অনেকে এগুলো মানতে চায় না, কিন্তু মানতে হয়, রাত বিরাতে জিনিসটা ঠিক না। আর সব থেকে বড় কথা, মেয়েটার সামনে বিয়ে, শুধুমাত্র বিয়ের ক্ষেত্রে না, যে কোনো মেয়ে বা এরকম কিন্তু ওদের পায়ে পায়ে দোষ থাকে, আমি সব ভৌতিক ব্যাপার ক্ষেত্রে বলছি আর কি। তো এইগুলো একটু মেনে চলতে হয়, একটু বুঝে শুনে চলতে হয়, সবার কথা শুনতে হয়, গুরুজনদের কথা শুনতে হয়, নাহলে কিন্তু বিপদে পড়তে হয়। তো এটাই হয়েছিল মেয়েটির ক্ষেত্রে। কিন্তু তারপর সেই ডেটে কিন্তু মেয়েটার বিয়ে হয়নি। পরের যে বিয়ের ডেটটা এসেছিল ফাল্গুন মাসে, সেই বিয়ের ডেটেই কিন্তু মেয়েটার বিয়ে হয়। অর্ডারগুলো সব ক্যান্সেল করা হয়, সমস্ত কিছু ঠিকঠাক করে বিয়ে হয়। আর মেয়েটা তো এখন সুখেই আছে, ভালো আছে, আর কোনো সমস্যা হয়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো, ভালো লাগলো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ভৌতিক, ঐশ্বরিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।